আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে কিছু বীজ জার্মিনেশন করার সবচেয়ে সহজ পদ্ধতি সেগুলোই শেয়ার করব। এবং কিছুদিন ধরে আমি মাটিগুলো বানাচ্ছি, আরও কিছু মাটি বানিয়েছি। এর আগে যে মাটিগুলো বানিয়েছি সেগুলোর ভিতরে এই যে বীজগুলো, এগুলো রোপণ করে দিব। আমি এই বীজগুলো এই প্রথমবার অনলাইন থেকে এনেছি। এই প্রথমবার আমি এই বীজগুলো অনলাইন থেকে এনেছি। আমি জানি না এটা কতটা আমি সাকসেস পাবো, তারপরও আমি একটিবার ট্রাই করে দেখব যে এই বীজ থেকে আমি কতটা সাকসেস করে নিতে পারি। তবে বন্ধুরা, আমি এর আগে অনেকবার এই বীজগুলো লাগিয়েছি, তার জন্য আমার কিছু অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে নেব। দেখো, এখানে অনেক রকমের বীজ আছে। শসা বীজ, তারপরে লম্বাটে যে লাউ হয়, পানি লাউ, সেই পানি লাউয়ের বীজ, তারপরে যে ক্ষীরা আছে, সেই ক্ষীরার বীজ, ঢেউকা ঢেউকা বলতে যে বরবটিটা, সেটার বীজ, মিষ্টি কুমড়ার বীজ, চিচিঙ্গার বীজ, ঝিঙ্গার বীজ, মানে বিভিন্ন রকমের বীজ আমি নিয়ে নিয়েছি। কিছু পেঁপে বীজ, এই সমস্ত কিছু বীজ আমি, তারপর এখানে কিছু ধনিয়া বীজও আছে। তো ওরা না 20 থেকে 21টি আইটেম দিয়েছে আর কি এই অনলাইন থেকে। তো এই অনলাইনের বীজগুলো যাই হোক, জানি না কতটা এখান থেকে রোপণ করার পরে সাকসেস মিলবে, জানি না। তবে এবার প্রথম যেহেতু এনেছি, একটাবার করে দেখি, যদি ভালো হয় প্রত্যেকবারই এখান থেকে আনবো বীজগুলো। তো যাই হোক, এই বীজগুলো এখন আমি দেখতেছি। এই যে এখানে ফুলকপির বীজ আছে, অনেক রকমের বীজ আছে, বাঁধাকপির বীজ আছে, বিভিন্ন রকমের বীজ, লাল শাকের বীজ, তারপর পালং শাকের বীজ, মানে এরকম অনেক, তারপরে এই যে ঢেঁড়সের বীজ, এরকম বিভিন্ন রকমের বীজ ওরা মিলিয়ে কিছু কিছু বীজ আর কি দিয়ে দিছে, কোনোটা 10টা 12টা। তারপর বিভিন্ন রকমের মরিচের বীজ, বোম্বাই মরিচ, ক্যাপসিকাম, এই সমস্ত অনেক রকমের 21টি আইটেম ওরা আর কি দিয়েছে। তো আমি এখন একটি বাটির ভিতরে পানি নিয়ে নিয়েছি। এই পানিতে কী করবো, এই যে পেঁপের বীজগুলো আমি দিয়ে দিতেছি, মানে সবগুলো বীজে আমি এখানে দিয়ে দিব আর কি। আর এখানে 3 রকমের মিষ্টি লাউয়ের বীজ আছে, সেটাও দিয়ে দিলাম। তারপরে ক্ষীরা শসা বীজ, সেটাও দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে দেখো, আমি এখানে কেরালা সিমের বিচিটা দিয়ে দিলাম। তারপর পানি লাউয়ের বিচিগুলো দিলাম। ওরা 3 রকমের পানি লাউ আর 3 রকমের মিষ্টি লাউয়ের বিচিগুলো দিয়েছে আর কি বন্ধুরা। আর এখানে দেখো চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, এই সমস্ত কিছু বীজই আমি একটির ভিতরেই দিয়ে দিব। ওই যে তোমরা যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কেরালা সিমের বীজ। তো যাই হোক, এই সমস্ত কিছু বীজই আমি কিন্তু এখন এখানে একসাথে ভিজিয়ে রাখবো। এখন কিন্তু রাত, তো আমি সারাদিন মাটি বানিয়ে রেখেছি, মানে কিছুদিন ধরেই মাটি বানাই। এটা আজকে যে বানিয়েছি তা না, আজকে কিছু মাটি বানিয়েছি, আগামীকালও কিছু মাটি বানিয়েছি। তো এভাবে করি কিন্তু আমি আগে পরে প্রতিদিনই কিছু না কিছু মাটি আমার বানাতে হয়। তো আমি এই সমস্ত বীজগুলো সকালে আমি রোপণ করে দিব সেই মাটিতে। তো এখন আমি ভিজিয়ে নিলাম, এটা 12-13 ঘন্টা যাই ভিজুক। সারা রাত ভিজানোর পরে আবার সেই পানিগুলোর ভিতরে একটু ম্যানসা ছত্রাকনাশকটা দিয়ে দিয়েছি বন্ধুরা বিচিগুলোতে। তো এখন আমি এই যে এগুলো এখন এই দেখো কিভাবে করে আমি যে এই মাটিগুলো কিন্তু অনেক দিন আগে আমি একটু বানিয়ে রেখেছিলাম, তো সেই মাটিটার ভিতরেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আমি একটু একটু করে, সামান্য, বেশি গভীরও দিব না, আবার একদম উপরও দিব না, মানে সামান্য একটু 1/2 ইঞ্চির মতো গর্ত করে আমি এই বিচিগুলো রোপণ করে দিব। তো যাই হোক, এই যে দেখো আমি এভাবে করে সবগুলো, যতগুলো আমি মাটি ভরে নিয়েছি এরকম ঠোঙায়, তো সবগুলো ঠোঙার ভিতরে আমি কিন্তু এখন এই বীজগুলো একটি একটি করে বসিয়ে দিব। তো জানি না কতটা সাকসেস আসবে, দেখা যাক, আগে বসাই, তারপরে দেখা যাবে কতটা সাকসেস আমি এখান থেকে পাই। তো আজকে এই কাজগুলো, কালকে রাত্রে বসে বসে ওই কাজগুলো করলাম, বীজগুলো সুন্দর করে ভিজালাম। তো সকালবেলা আবার একটি বীজগুলো একটু পানি দিয়ে ধুয়ে ম্যানসা ছত্রাকনাশকটা দিয়ে একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে এখন আমি এই যে একটা একটা করে সবগুলো বীজ এভাবে করে যতগুলো প্যাকেটের ভিতরে আমি মাটিগুলো ভরে নিয়েছিলাম সবগুলোর ভিতরেই আমি এখন দিয়ে দিব। তো বন্ধুরা, এই কাজটা তোমরা একটু করতে পারো, এভাবে করে করে দেখো, হয়তো তোমাদের সাকসেস আসতে পারে। আর যদি তোমরা আমার মতো কেউ কেউ অনলাইন থেকে বীজ আনো, তো ওইখানে বীজ জার্মিনেশন করার সবচেয়ে যে সহজ পদ্ধতিগুলো ওরা কিন্তু একটি সুন্দর একটি তোমাকে একটি ছোট্ট একটি কাগজে সব কিছু লেখা থাকবে আর কি, একটি পৃষ্ঠার ভিতরে। তো ওরকম একটা পৃষ্ঠা তোমাকে দিবে আর কি, তো সেটার ভিতরেই সব কিছু লেখা থাকবে। তো এখন আমি এই যে সবগুলো বীজ রোপণ করে দিয়ে ঝিরি ঝিরি করে পানি দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু নতুন কিছু নয়, তোমরা কম বেশি যারা বাগান করো সবাই কিন্তু জানো, পানি কিন্তু একবারে দিয়ে দেওয়ার থেকে এইভাবে হাতে নিয়ে ঝিরি ঝিরি করে দিলে ভালো হয়। তা না হলে কিন্তু বন্ধুরা বীজগুলো ডেবে যায়। আর অনেক সময় আমাদের নিজের ভুলের কারণে কিন্তু বীজগুলো থেকে তারা বের হয় না। তো আমরা তখন মনে করি যে হয়তো আমাদের বীজগুলো ভালো না, বা আমাদের মাটিগুলো ভালো না, বা আমরা মাটি বানাতে পারি না ঠিকঠাক মতো, এই বিভিন্ন রকমের চিন্তা মনের ভিতরে এসে যায় বন্ধুরা। আসলে কোন ভুলের কারণে যে বীজগুলো জ্বালায় না, বা জ্বালানোর পরে বীজ থেকে বীজগুলো নষ্ট হয়ে যায়, চারাগুলো নষ্ট হয়ে যায়, আসলে এগুলো বোঝা অনেকটা কষ্টকর বন্ধুরা। তারপরও আস্তে আস্তে এগুলো অভিজ্ঞতা দিয়েই বোঝা যায় যে কীভাবে তুমি একটি হয় নাই আরেকটিতে তুমি দিয়ে দেখবে। তো এই বিভিন্ন রকমের ভাবে চেষ্টা চালিয়ে গেলে আমরা অবশ্যই সেখান থেকে সাকসেস কোনো না কোনো ওটা পেয়ে যাব। হিসাব করে যদি একটু রোপণ করি, তাহলেই কিন্তু আমরা বীজ থেকে বেশিরভাগটাই সফলতা পেতে পারি। যেমন ধরো, আমি বীজটা বসালাম, যদি বেশি গভীরে দিয়ে দিই, তো সেই বীজটা যখন আবার পানি দিব, তখন কিন্তু অনেক সময় বীজ পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কারণে যতটা চেষ্টা করব আমরা বীজগুলো একটু সামান্য হালকা গভীরে দিয়ে বেশি একটা
জাতাজাতি করা যাবে না বীজ দিয়ে, সামান্য উপরে একটু লেবেল মাটি ঝুরঝুরা একটু মাটি লেবেল করে দিয়ে দিব। একদম বেশি চাপাচাপি জাতাজাতি করা যাবে না বীজ দেওয়ার পরে। মাটিটা একদম হালকা হালকা স্তরে দিয়ে ঠেকে দিয়ে তারপরে ঝিরিঝিরি করে পানি দিতে হবে। যেমন আমি হাত দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে করলে পানির ফুয়ারা আছে সেগুলো দিয়ে দিতে পারো। মানে চেষ্টা করবে যেভাবে হোক, স্প্রে মেশিন আছে সেগুলো দিয়ে দিতে পারো। চেষ্টা করবে যেভাবে বীজগুলো বেশি দেবে না যায়। তো এইভাবে করে যদি আমরা বীজগুলো বসিয়ে দিতে পারি তাহলে অনেকটাই কিন্তু সফলতা পাওয়া যাবে। বীজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জ্বালিয়ে যাবে। আর অবশ্যই বীজ দেওয়ার পরে একটি সেটযুক্ত জায়গায় রাখতে হবে। সরাসরি অনেক সময় আছে না যে এই যে এখন তো বৃষ্টির সময়, খালি বৃষ্টি নামে, তো এত বৃষ্টিতে বীজগুলো যদি এভাবে বাইরে আমরা এই ব্যাগগুলো রেখে দেই বীজ বসানোর পরে, তো সেগুলো বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় মাটিটা একদম চাপ হয়ে লেগে যাবে আর বীজগুলো জ্বালাবে না। তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা আমরা বীজ বসানোর সময় হয়। আর একটি কথা, মাটি যেভাবে আমরা ঝুরঝুরা করব সেটা অবশ্যই ভিডিওর সামনে তোমাদের রাখতেছি, আরও আছে। তোমরা কীভাবে মাটিগুলো বানাবে সেটা আমি আগে পরে ভিডিওতে দিয়ে দিয়েছি, তারপরও আজকে একটু বলে দিব কীভাবে তোমরা মাটিগুলো বানিয়ে নেবে বন্ধুরা। তো এই দেখো বিভিন্ন কারণে কিন্তু আমাদের বীজগুলো জ্বালায় না। আর সবসময় চেষ্টা করবে সরাসরি রোদে, একদম রোদ, বীজগুলো একটু ঢেকে রাখার চেষ্টা করবে, বা এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি বৃষ্টির আলো না লাগে। এত বেশি কড়া রোদে রাখার প্রয়োজন নেই। যখন আমরা বীজ থেকে চারাগুলো তুলবো তখন এত রোদে, যখন চারা থেকে বীজ থেকে চারা জ্বালিয়ে যাবে তখন সরাসরি রোদে দেওয়া যাবে। তবে পানিটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা মানতে হবে। বীজ থেকে যখন চারাগুলো জ্বালিয়ে যাবে তখনও কিন্তু পানিগুলো ঝিরিঝিরি করেই আমাদের দিতে হবে। তো এরকম বহু জিনিস আছে বন্ধুরা, সেটা আস্তে আস্তে করেই আমরা বুঝে যাই। বাগান করতে করতে একটা সময় আমরা এগুলো বুঝে যাই। তো একদম নতুন যারা, সবসময় আমার নতুন বাগানি ভাই বোন, আমার বন্ধুরা যারা, আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো বলতেছি। তো এরকম করেই কিন্তু আমাদের বীজগুলো বসাতে হয়। সব ধরনের বীজ ভিজিয়ে নিলেও হবে, আবার সব ধরনের বীজ না ভিজালেও হবে। এটা হচ্ছে যে বীজটা ভিজানোর প্রয়োজন সেটাই ভিজাতে হবে। সব ধরনের বীজ সবসময় ভিজানোর প্রয়োজন নেই। তো এরকম কিছু কিছু বীজ আছে, যেমন টমেটো, ক্যাপসিকাম, কপি, বেগুন, মরিচ, পাতলা যে বীজগুলো আছে তা নিয়ে প্রথমে আমাদের যদি অনেক দিনের বীজ হয় তাও সেগুলো একটু রোদে দিতে হবে। তারপর 1 ঘন্টা ঠান্ডা স্থানে রেখে তারপর বীজতলা বা যেখানে সেটটিতে আমরা যেখানে বীজগুলো রোপণ করব সেখানে ওয়েদার এর উপর ডিপেন্ড করে যদি আমরা বীজগুলো রোপণ করে দেই, তো ওয়েদার উপরে ডিপেন্ড করে কিন্তু 25 থেকে 35 দিনের ভিতরেই কিন্তু মূল জায়গায় স্থানান্তর করে দিবে। এতে করে চারা অনেকটা সতেজভাবে বেড়ে উঠবে। 30 থেকে 35 দিন স্থানান্তরের যোগ্য হয়ে যাবে, যেখানে আবার সেখান থেকে আমরা অন্য জায়গায় বসাবো। যেমন এই যে আমার মাটিটা, এটাকে কিন্তু আমি বীজ বসানোর পরে এখন আমি তোমাদের বলবো কিভাবে আমি মাটিগুলো বানিয়ে নিয়েছি। এই বিষয়ে কিছু ধারণা তোমাদের দিয়ে দিব। যারা নতুন আছো তারা এই বিষয়ে ধারণা পেয়ে খুব সুন্দরভাবে তোমরা এরকম বীজ বসিয়ে নিতে পারবা। তো বন্ধুরা এখন আমি তোমাদের টব প্রস্তুতি মাটি বানানোটা বলে দিব। তো দেখো আমি আমার মাটিতে যা যা মিশিয়েছি তা তোমরা দেখতে থাকো। আমি এখানে ম্যানসার ছত্রাকনাশকটা নিয়েছি, নিম খোল নিয়েছি, দানাদার ওষুধ নিয়েছি, কিছু সরিষার খোল নিয়েছি, কিছু এপসেম সল আর কিছু বোরন। এগুলো আমি আমার মাটির সাথে মিশিয়ে দিব, আর কিছু কোকো ডাস্ট। তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এখন মাটিগুলো রেডি করে নিব। আমার মাটির সাথে গোবর আছে, শুকনো পুরনো গোবর আছে, বালি সামান্য, বেশি বালিটা আমি একটু কম দিছি যেহেতু আমি বীজ বসাবো। বালির হারটা একদম সামান্য, তবে গোবর আর মাটি আমি সমান সমান নিয়ে নিয়েছি। এভাবে করি আমি সবসময় নেই, এতে করে আমার মাটিটা হালকা হয়। যাতে করে আমার মাটিটা হালকা হয় সেজন্য আমি সবসময় একটু গোবরটা বেশি নিই। এছাড়াও তোমরা মাটি শুকিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। যদি তোমরা নিতে চাও ভালো করে কিন্তু মাটিগুলো শুকিয়ে নিতে হবে। আমার মাটিটা ভালো করে আমি শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি, সেই সাথে গোবর আর মাটি একসাথে আমি সবসময় মিশিয়ে রেখে দিই বস্তাবন্দি করে। তো সেই মাটিটা আমি ভালো করে মাটি শুকিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। আমি কোকো ডাস্টের সাথে কিছু ভার্মি কম্পোস্ট, কিছু জৈব সার, এগুলো আমি নিয়ে নিয়েছি, আর কিছু কোকোপিট, এগুলো আমি মাটির সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এর ভিতরে আমি এই যে যা যা উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, এই সমস্ত কিছু উপকরণ আমি সেই মাটির ভিতরে মিশিয়ে তারপরে ওভাবে করে আমি গ্রো ব্যাগে করে নিয়ে নিয়েছি। তো তোমরা মাটি শুকিয়ে ঝুরঝুরে করে নিবে। জৈব সার, ভার্মি কম্পোস্ট, বালু, নিমের খোল বা হাড়ের গুঁড়া, শিংকুচি ও কোকোপিট মাটির সাথে মিশিয়ে নিবে। নিমের খোল, হাড়ের গুঁড়া, শিংকুচি ও কোকোপিট মাটির সাথে মিশিয়ে নিবে। যদি সবগুলি না থাকে, যাই আছে তোমাদের কাছে সেগুলো মিশিয়ে নিবে যাতে মাটিটা ঝুরঝুরা হয়। আর যদি রাসায়নিক সার এগুলো কিছুই না থাকে, যদি রাসায়নিক সার মেশাতে চাইলে 1 বস্তা মাটিতে 1 মুঠো করে ইউরিয়া, পটাশ সার, ড্যাপ সার, ইপসম সল্ট মিশিয়েও কিন্তু নেওয়া যায়। তবে এই সার মিশালে কিন্তু অন্তত 15 দিন পরে কিন্তু বীজ বসানো ভালো। আর আমি যেভাবে করে মাটিগুলো রেডি করলাম, এখানে 3 থেকে 4 দিনের ভিতরেই মাটিগুলো লাগিয়ে নেওয়া যাবে, শুধু মাটির ঘাসটা একটু বের হয়ে গেলেই হবে। যেই টপে আমরা লাগাবো বা যেই ব্যাগের ভিতরে আমরা লাগাবো বা বস্তার ভিতরে লাগাবো সেগুলো কিন্তু ভালো ড্রেন সিস্টেম থাকতে হবে। টপে অবশ্যই কিন্তু ড্রেন সিস্টেম থাকতে হবে।
টবের নিচে প্রথমে পাথর বা ইটের খোলন কুচি দিয়ে তার উপর 2 ইঞ্চি পরিমাণ বালু দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে নিতে হবে। তবে অনেক সময় বালু থাকে না, যদি বালু না থাকে কাঠের গুঁড়া, পাতা পচা সার বা পুরনো শুকনো পাতা সেগুলো দিয়ে নিলেও কিন্তু ড্রেন সিস্টেমটা খুব ভালো হয়। সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায়, এতে ফলনও কিন্তু আমাদের ভালো হয়। ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ মাটি। আমরা যারা এরকম বস্তায়, টবে, ড্রামে, ছাদে, ব্যালকনিতে করি তাদের জন্য কিন্তু অবশ্যই দোআঁশ মাটি প্রয়োজন। মাটির সাথে আমরা যদি একটু কোকোপিট, ভার্মিকম্পোস্ট, ধানের তুষ বা চিটা, যার কাছে যেটা আছে যেমন পাতা পচা সার এগুলো যদি দিই তাহলে কিন্তু আমাদের মাটিটা অনেকটা ঝুরঝুরা হয়। সকল ধরনের গাছ লাগানো যাবে এই আদর্শ মাটিতে। মোট কথা যে কোনো মাটি ভালোভাবে রেডি না করলে যতই সার বা ওষুধ দেই না কেন ভালো হবে না সেই মাটিতে কোনো গাছ। মাটির শোধন অবশ্যই করতে হবে। মাটি তৈরির সময় শোধনের জন্য মাটির সঙ্গে কীটনাশক বা যে কোনো নিম খৈল মাটি বুঝে 25 কেজি মাটির সাথে কোকোপিট 1 কেজি নেওয়া যায়, ভার্মিকম্পোস্ট 2 কেজি নেওয়া যায়, ধানের তুষ 100 গ্রাম নেওয়া যায়, 1 মুঠ নিম খোল নেওয়া যায়, 1.5 গ্রাম 2 গ্রাম 2.5 গ্রাম করে ছত্রাকনাশক দেওয়া যায়। সেটা হচ্ছে মাটি বুঝে। এভাবে করে দিয়ে নিলে মাটিতে যে একটা নিমোটোড বা কৃমি রোগ এই ছত্রাক দমন করা অবশ্যই সম্ভব হয়। মাটিতে আগাছা জন্মায়, সবসময় মাটিতে আগাছা জন্মায়। 7 দিন পর পর ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে যখন গাছগুলো জ্বালাবে। আর গাছগুলো যখন বীজ থেকে চারাগুলো জ্বালাবে তখন কিন্তু অবশ্যই পানিটা আস্তে বুঝে দিতে হয়। তো যার কাছে যেটা আছে আমরা ইচ্ছে করলে সেটা দিয়েই কিন্তু যে কোনো বীজ, যে কোনো গাছ, যে কোনো চারা আমরা বসিয়ে নিতে পারি। তবে জিও ব্যাগগুলোই কিন্তু সবচেয়ে বেস্ট হয়। আর এরকম যদি রঙের পটে আমরা দেই তাহলে ড্রেন সিস্টেমটা কিন্তু অবশ্যই ভালো করে নিতে হবে। এই যে এখন যেগুলোর ভিতরে আমি পাতাগুলো দিচ্ছি এই সমস্ত কিছুই কিন্তু ভালো করে ড্রেন সিস্টেমের জন্যই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এটা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, খুবই ভালো। তাড়াতাড়ি দ্রুত পানি নেমে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে গাছ পুষ্টি পাবে, এগুলো পচে সুন্দর একটি সারে পরিণত হবে। তো গাছও বড় হবে, পানিও নেমে যাবে, গাছের পরিমাণ মতো পুষ্টি পেয়ে যাবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই আমাদের করে নিতে হবে। কখনোই টবে যেন অতিরিক্ত পানি না জমে এদিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এতে গাছের গোড়া পচে যেতে পারে, আবার খনিজ পদার্থ কিন্তু অনেক সময় ধুয়ে যেতে পারে। মিনিমাম নিচে 3 থেকে 4টা ছিদ্র করে এইভাবে করে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু অতিরিক্ত পানি নিচে জমে থাকবে না, শিকড়ে ধরবে না, এগুলো খেয়ে রাখবে। আগে টবের মাটিতে বেশি পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপর তার উপর বীজগুলি অল্প করে ছিটিয়ে দিতে হবে। খুব বেশি বীজ এক জায়গায় যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি 1 ইঞ্চি জায়গায় 2টা থেকে 3টার বেশি বীজ ফেলানো যাবে না। তার উপর শুকনো গুঁড়ো মাটি বা কোকোপিট ছিটিয়ে দিয়ে হালকা একটা লেয়ার দিতে হবে যেন বীজগুলি ঢেকে যায় এমন করে। এরপর স্প্রে দিয়ে বা পানি হাত দিয়ে ঝিরঝির করে পলিথিন বা পেপার যে কোনো একটি কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যতদিন বীজ থেকে জার্মিনেট না হয়। প্রয়োজনে 3 দিন একবারে পানি স্প্রে করে দিতে পারলে ময়েশ্চার ধরে রাখবে। এভাবে লাল শাক, ডাঁটা, ধনিয়া, কলমি পাট শাক, ধনিয়া, পালং শাক, সাদা শাক, পুঁই শাক, বিভিন্ন রকমের শাক জাতীয়র ক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে হবে। 10 ঘন্টা ভিজিয়ে নিলে ভালো হয় এই শাক জাতীয় বীজগুলো। পুঁই শাক, কলমি শাক, পালং, ধনিয়া 10 ঘন্টা ভিজিয়ে নিতে পারা যায়, বাকিগুলো না ভেজালেও চলবে। তো এইভাবে করে মাটি বানিয়ে এভাবে করে বীজ লাগিয়ে যদি আমরা বাগানটাকে সাজিয়ে নিতে পারি, বসিয়ে নিতে পারি বীজগুলো, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে বেশিরভাগই সফলতা আসবে। ভালো থাকবা সবাই, ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। তো দেখো এই যে আমার কিছু কিছু চারা এখানে জ্বালাচ্ছে, আর এটা কিন্তু সম্পূর্ণ আমি কোকোপিটের উপরে দিয়েছি। তো এই যে জ্বালাচ্ছে খুব সুন্দরভাবে। আর অলরেডি আমার কিছু কিছু গাছ চারা জ্বালিয়ে গেছে। তো আমি যেখানে বসিয়েছিলাম সেখান থেকে এখন সরিয়ে আমি এখানে নিয়ে এসেছি। এটা কিন্তু তার কিছুদিন পরের ভিডিও বন্ধুরা। তো দেখো এখান থেকে কিন্তু কিছু কিছু গাছ এই যে জার্মিনেশন হয়ে সুন্দরভাবেই জ্বালাচ্ছে। তো আমি ওই যেখানে বসিয়েছিলাম বীজগুলো সেখান থেকে একটু সেটা এনে রেখেছি, কারণ প্রতিদিন বৃষ্টি হয়, আর বৃষ্টির কারণে দেখা যাবে কি যখন এখন গাছগুলো একটু যেহেতু জ্বালাচ্ছে একবারে দেখা যাবে যে এগুলো হয়তো গোড়া পচে যেতে পারে বেশি বৃষ্টি পেলে। তারপর দেখো কতটা বৃষ্টির হ্যাঁচা একটু গাছগুলো নুয়ে গেছে। তো যাই হোক, একটানা এত বৃষ্টি হলে গাছকে আর উঠানো যায়, তারপরও চেষ্টা করতেছি। আর মাটিটা যেহেতু ভালো আছে তার জন্য কিন্তু আমার বীজ জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি দ্রুত উঠে গেল। এটা কিন্তু তার কিছুদিন পরের ভিডিও। তো এই তো তোমাদের সাথে আজকে শেয়ার ছিল। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।